উইথ ডিউ রেসপেক্ট, জনাব রাশেদ খান ওরফে আমার দেখা সেরা পোল্ট্রি বাস, জনগণের আবেগ অনুভূতি নিয়ে আপনারা যে খেলা খেলছেন, দিন শেষে এমপি হওয়ার জন্য মানে এমপি হতেই হবে। কারণ এমপি না হলে লালবাত্তির গাড়িতে ঘোরা যাবে না, এমপি না হলে ঠিকাদারি করা যাবে না, এমপি না হলে পয়সা কামানো যাবে না। জনসেবা তো উসিলা মাত্র। কথা বলছি গণ অধিকার পরিষদের রাশেদকে নিয়ে। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দিবালোকের ন্যায় স্পষ্ট হবে। এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে, বিশেষ করে জামাত চরমোনাই জোট থাকবে কি থাকবে না, বেরিয়ে যাবে না কি। বাংলাদেশের রাজনীতি একটি রোমান্টিক সময় অতিক্রম করছে। রাজনীতির রোমান্সটা কি আপনারা কি কখনো ভেবে দেখেছেন? তরুণ তরুণীরা যখন রোমান্স করে তখন এলন একাকিত্ব লন প্লেসে নিয়ন আলোর নিচে তখন বসে। যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানী শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। দেশ থেকে বিতাড়িত করা যায় এবং তাকে যে লেভেলের টর্চারের মুখোমুখি হয়ে যেই বয়ানের মধ্য দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারগুলোই দেখেন আজকে সবাই বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। তাহলে দেখেন গত 17-18 বছর ধরে যারা বাকশালকে সাপোর্ট করেছে, যারা আওয়ামী ফ্যাসিবাদকে মানে মশলা দিয়ে বড় করেছে, পানি দিয়ে তাকে নিড়ানি দিয়ে তাকে বটবৃক্ষ বানিয়েছে, যে আওয়ামী ফ্যাসিবাদকে দিয়ে বাংলাদেশে দিল্লির কলোনি তৈরি করেছে, ভ্যাসেল স্টেট তৈরি করেছে বাংলাদেশকে, দিল্লির এবং কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে এখানে, ঠিক একই ক্যারেক্টার, একই সংগঠন, একই ফোর্স, একই ব্যক্তি, একই যেই মানে গ্যাং, দিল্লি গ্যাং অথবা কলকাতা গ্যাং অথবা বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী সুশীল, বাংলাদেশের মোটা দাগের সুশীল সমাজ কিন্তু বাংলাদেশ বিরোধী সুশীল। তারা বাংলাদেশের মাটি, মানুষ, এদেশের আজাদির শত শত বছরকে অউন করে না, এই লড়াইকে তারা ধারণ করে না। ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে জামাত ইসলামের সঙ্গে একটা জোট করবে বা একটা নির্বাচনী সমঝোতা করবে, এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিঞ্চিত পাওয়া গিয়েছে। এবং হাদি সুশাসন প্রতিষ্ঠায়, ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিল, তাকে হত্যা করা হয়েছে এবং এটা এবং অনেকগুলো ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে। এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের ভিতর নাড়িয়ে দিয়েছে। বলে রাখি এখানে যে আপনারা যারা ফেসিবাদী মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন, মনে রাখবেন এই বিষয়গুলা কিন্তু নির্বাচনের পরে, বারবার বলছি না, নির্বাচনের পরে কিন্তু আপনাদের আরো অবস্থা খারাপ হবে। এখন তারেক রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসেছেন, তার স্বপ্ন কখনো বাস্তবায়ন। দর্শক, আপনারা সকলেই জানেন যে এই গণ অধিকার পরিষদের যে বিকাশ মানে খেলা শুরু হয়েছিল ভিপি নূর এবং রাশেদের হাত ধরে, তো বিকাশে ভালোই টাকা পয়সা তারা কামাইছিলেন। কিন্তু এখন দিন শেষে এমপি হওয়ার জন্য নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে গিয়া আশ্রিত অথবা পরজীবী হিসাবেই নিজেকে প্রমাণ করতে চাইছেন রাশেদ। কিন্তু যেই এলাকায় তাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই এলাকার মানুষ আবার কাফনের কাপড় পরে রাস্তায় নামছে যে কোনো মূল্যে এই রাশেদকে ঠেকাবে। তবে আমার ধারণা সেই আসন থেকে বিএনপির যিনি মাঠ পর্যায়ের ত্যাগী নেতা আছেন, যিনি মাঠ পর্যায়ের জনপ্রিয়তার শীর্ষে আছেন, তার উচিত সে এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়ানো, এমনকি রাশেদদের এইভাবে যারা পরজীবী আছে এদেরকে রাজনীতির মাঠ থেকে সাইড করে দেওয়া। কারণ এরা মুখে মুখে খালি কথা বলা ছাড়া, ফাট্টা ফাট্টা কথা বলা ছাড়া কাজের কাজ কিছুই করে না। বিএনপির এমন সিদ্ধান্তগুলো আমাকে একটু আশ্চর্য করে। দেখেন, জোট বাঁধবেন ভালো কথা, তো নিজের দলের যে সকল নেতাকর্মীরা 17 বছর যাবত মামলা খাইলো, হামলা হইলো, জেল খাটলো, জুলুম খাটলো, এই রাশেদদেরকে নিয়ে যখন ওই আসনে আপনারা বসাই দিচ্ছেন, সেখানে যারা পুরাতন বিএনপির নেতাকর্মী আছে, রাশেদরা ক্ষমতায় যাওয়ার পরেই প্রথম যে কাজটা করবে, নিজের একটা গ্যাং তৈরি করবে, নিজেদের একটা গ্রুপ তৈরি করবে, আর লোকাল যে বিএনপির নেতাকর্মীরা আছেন তাদেরকে উচ্ছন্নে ফেলা দিবে। কারণ কি, এটাই বাংলাদেশের রাজনীতি। দর্শক, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষে আশ্রিত হতে যাচ্ছেন জনাব রাশেদ খান। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানিয়েছেন। রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, মানে আজকে অথবা কালকে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। গণ অধিকার থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করবেন এবং বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন রাশেদ খানের জন্য এবং ভিপি নুরের জন্য বিএনপি আপনার দুইটা সিট চার্জ, এর মধ্যে রাশেদ খান হচ্ছে ঝিনাইদহ 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। কিন্তু ঝিনাইদহ 4 আসনে যারা সেখানকার বিএনপির নেতাকর্মী আছে, তারা কি দলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালো? যারা কাফনের কাপড় পরে রাস্তায় নামলো, তাদের আবেগ অনুভূতির আসলে কি মূল্যায়ন করবে বিএনপি? বিএনপি বড় দল নিঃসন্দেহে, তবে রাশেদ খানদেরকে দলে নিয়ে কয়টা ভোট আসলে পাবে আমি বুঝি না। মানে আমার কাছে এটা আসলে বোধগম্য না। এপিনোর হয়তোবা তার জনপ্রিয়তা আছে, সে তার লেভেলে একটা ভোট পাবে, কিন্তু এই রাশেদ খানকে নিয়ে বিএনপি ঝিনাইদহ 4 আসনে আসলে কি প্রমাণ করতে চাইছে? দেখেন, দলের নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন অবশ্যই তারা ভেবেচিন্তে বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত করে নিচ্ছেন। কিন্তু এই নমিনেশন দেওয়া নেওয়ার খেলায় অনেক কিছু সামনে আসছে। যেমন ধরেন ব্যারিস্টার রুমিন ফারহানার যে আসন, সেখানেও
একজনকে জুনায়েদ হাবিব সাহেবকে দেওয়া হলো, তিনি তার মতন করে তার দল থেকে নির্বাচন করতে পারতেন, কিন্তু সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাদ দিয়ে জুনায়েদ হাবিবকে দেওয়া হলো। এখন এগুলো আসলে দলের ভেতরে যে বিশৃঙ্খলা তৈরি করে, দলের ভেতরে আভ্যন্তরীণ যেই ফাটল তৈরি করে, সেটা কি বিএনপির বোধগম্য না? একটা ক্যারেক্টার তো থাকে। রাশেদ খান রাজনীতির মাঝে আসলে কি এমন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যে ঝিনাইদহ 4 আসনে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের সকলের কলিজা হৃদয় ভেঙে দিয়ে রাশেদ খানকে সেই আসন থেকে প্রার্থী করা হলো। আমি নির্ঘাত এটা আগেই বলে রাখি, যদি ওইখান থেকে বিএনপির কোনো প্রার্থী দাঁড়ায় তিনি জয়লাভ করবেন, অথবা যদি না দাঁড়ায় তাহলে সেই আসনটা জামাত পাবে। রাশেদ খান কোনোভাবেই বিএনপির ভোট পাবে না, কারণ এদেরকে মানুষ চিনে। আপনি কিভাবে দেখছেন যে একটা এমপি পদের জন্য নিজের যে দল জন্ম থেকে নিজে যে দলটা করলো সেই দল আগামী 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দিবালোকের ন্যায় স্পষ্ট হবে। এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে, বিশেষ করে জামাত চরমোনাই জোট থাকবে কি থাকবে না, না বেরিয়ে যাবে না কি, ধোঁয়াশা কাটেনি। যদিও অফিসিয়ালি দুই দলই বলেছে যে আসলে কিছু না, জিতিয়ে আনার মতো প্রার্থী নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। অন দ্য আদার হ্যান্ড, এনসিপির সাথে জামাতের জোট মোটামুটি ফাইনাল, পার্টিতে রেজলিউশন পাস হয়ে গেছে। যদিও এটা নিয়ে টানটান উত্তেজনা কিছু বিপদগামী নারী নেত্রী, মানে শালী সীমানি তালগাছটা আমার দল করে, দলের গঠনতন্ত্র মানার প্রতিশ্রুতি তারা দিয়েছে। দলের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যে সংখ্যাগরিষ্ঠ উচ্চতর পরিষদে যা বলবে সেটা মানতে বাধ্য, কারণ ভিন্নমত থাকলেও মেজরিটি মানতে বাধ্য। দিস ইজ ডেমোক্রেসি, এবং পার্টির একজন মেম্বার হিসেবে এতটুকু কমিটমেন্ট থাকাটা জরুরি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এনসিপিতে পাশ হয়েছে, জামাতের সাথে জোটে যাবে তারা। আর কিছু নারী নেত্রী ফেসবুকে পোস্ট দিচ্ছে এটা মানবো না, প্রয়োজনে পদত্যাগ করবো। মানে আপনি কি গণতন্ত্র, দল, পার্টি, ফিলোসফি, গঠনতন্ত্র এগুলো বিশ্বাস করেন বা ঘাটতারামি করেন? আপনার মন মতো না হলে আপনি থাকবেন না, তাহলে নিজে একটা দোকান খোলেন পার্টির, এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না। পার্টির অধিকাংশ মিলে সিদ্ধান্ত নিয়েছে অযৌক্তিক, আর আপনি একা যৌক্তিক, হোয়াটএভার। তো এখানে এই যে নানান ধোঁয়াশা, যে আসলে জামাত এবি পার্টি জোট হবে কিনা, জামাত এনসিপি জোট হবে কিনা, চরমোনাই জামাত জোট বা সমঝোতা টিকবে কিনা, মামুনুল হকের দল খেলাফত মজলিস জামাতের সাথে থাকবে কিনা, কর্নেল ওলি জামাতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হবেন কিনা, আরো অনেক কিছু স্পষ্ট হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। 48 আওয়ার সময় লাগবে। জামাত চরমোনাই সমঝোতাও 48 ঘন্টার মধ্যে অনেকটা স্পষ্ট হবে। জামাত চরমোনাই সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক চলছে আমি যখন কথা বলছি, এবং তার সফলতার দ্বার প্রান্তে। জামাত চরমোনাই উভয় দলেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখে। মাঠ পর্যায়ে কিছু চরমোনাই জামাতকে মরলগিরি অমুক এইসব কথাবার্তা বলে, আবার জামাতের কিছু লোকজন চরমোনাই যোগ্যতার চাইতে বেশি চায় এরকম কথাবার্তা বলে, কিন্তু এটা রিয়ালিটি না। বাস্তবতা হচ্ছে জামাত এবং চরমোনাই দুই দলেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে সফলতার দ্বার প্রান্তে। দুই দলেই জিতে আসার মতো প্রার্থী সিলেক্ট করতে তৎপর। দুই দলেই সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, এবং এই দুই দলের মধ্যে কোনো বিদ্রোহের সম্ভাবনা নেই যে আমাকে নমিনেশন না দিলে আমি স্বতন্ত্র করবো, আমি বিএনপিতে চলে যাব। না, নমিনেশন যাকেই দেওয়া হোক না কেন তার পক্ষে দুই দল ঝাঁপিয়ে পড়বে। জামাত সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের টাকা পয়সা বেশি, আমরা চরমোনাইকে এনসিপি জোটে আসলে এবি পার্টি জোটে আসলে তাদেরকেও টাকা দিব, প্রয়োজন বৈধভাবে টাকা দেওয়া যায়, যে অনুদান দেওয়া যায়। এটা সত্য কথা, এটা অসত্য কথা নয়। টাকাও দিবে জনশক্তিরা। একটু জামাতের জনশক্তির উপর নির্দেশনা দেওয়া হয়েছে যে চরমোনাইকে যেসব আসনে ছাড় দেওয়া হবে সেই জায়গায় চরমোনাইয়ের প্রার্থী এটা মনে করা যাবে না, মনে করতে হবে যে আমার প্রার্থী, এবং এটা দলের সাথে ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে, কথা ফাইনাল। এরকম নানান ধোঁয়াশা 48 ঘন্টার মধ্যে কেটে যাবে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে, তারেক রহমান দেশে এসেছেন, এখন এনসিপিকে নিয়ে এখনো যদিও এনসিপিতে পাশ হয়েছে জামাতের সাথে জোটে যাবে, তারপরে তারেক রহমানের সাথে লাস্ট একটা কনভারসেশনের চেষ্টা এনসিপি নেতারা কেউ লিস্ট করবে যে বিএনপির কাছ থেকে কিছু আসন পাওয়া যায় কিনা, কিন্তু এনসিপিকে বিএনপি কোনো আসনই দিতে চায় না। ব্যক্তি হিসেবে 2 জনকে দিতে চায়, কিন্তু জোট হিসেবে, দল হিসেবে এনসিপিকে একটাও দিতে চায় না, কিন্তু 2-3টা ব্যক্তিকে দিতে চায়। তো এই জায়গায় দর্শক পরিস্থিতি ঘুরে যাচ্ছে। কিছু নাটকীয়তা আছে, অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তাগুলো কেটে যাবে আগামী 48 আওয়ার্সের মধ্যে। তার মধ্যে যেটা হবে যে পুরো বাংলাদেশ থাকবে জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামের পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বীর মুক্তিযোদ্ধারা দলে দলে জামাতকে সমর্থন দিবে। রাজাকারদের দল বিএনপিকে, শাহ আজিজ রাজাকারদের দল, রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল, সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা রুহুল আমিনের দল, মির্জা ফখরুলের বাবার দল, এদেরকে এদেশের জনগণ, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিরা এদের পক্ষে থাকবে না। থাকবে যারা স্বাধীনতার প্রশ্নে আপোষহীন, যারা 16 ডিসেম্বরের পর 1 সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী না, তাদের পক্ষে থাকবে। এটা স্পষ্ট হবে। তারেক রহমান দেশে আসার প্রজেক্ট যে ব্যর্থ হয়েছে, যে আলাদা কাউকে তারেক রহমান অ্যাট্রাক্ট করতে পারেননি, কাউকে তার দলে ভিড়াতে পারেননি, এটা স্পষ্ট হবে। শুধু এটা না, ছোট ছোট অনেক দল ধ্বংস হয়ে গেছে বিএনপির ভাইরাসের কবলে পড়ে। অনেকে নিজ দল বিলুপ্ত করে দিয়েছেন। একটা রাজনৈতিক দোকান ছিল এতদিন, এই দোকানের কারণে ছোট ছোট অনেক দল, সাদাত হোসেন সেলিম, ববি হাজ্জাজ, এরকম অনেকেই 5 স্টার হোটেলে দাওয়াত পেত, ঐকমত্য কমিশনে সিট পেত, বসার জায়গা পেত,
কিন্তু এখন তারা নিজের দল বিলুপ্ত করে দিয়েছে। দিন শেষে পারবে না এমপি হতে, নিজের দলও গেল। 2 দিন পর বিএনপিও বলবি না যে তুই তো ভুই ফোর, আসছো কোথা থেকে? তুই বিএনপিতে আসছো, তুই কি বিএনপি করতেই? বিএনপির লোকজন বলবে এটা তা আম সালা সব হারিয়েছে। এগুলো স্পষ্ট হবে। গণ অধিকার পরিষদ ভেঙে যাবে। গণ অধিকার পরিষদের অনেকে অলরেডি পদত্যাগ করেছে, অনেকে এনসিপির সাথে যাবে, আলাপ আলোচনা করছে, কারণ ভিপি নূর বেইমানি করেছে। মানে আপনি ফান্ড কালেকশন করছেন, ভিপি নূরদের রাজনীতি নেই। তো দর্শক, এই জন্য আগামী 48 ঘন্টা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তারেক রহমানের হতাশা সর্বোচ্চ পর্যায়ে যাবে। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, ইউনূসের দৃষ্টিভঙ্গি, ওসমান হাদি হত্যাকারীদের বিষয়ে আদৌ সাগর পরিণতি না কিছু, এগুলো অনেক কিছু দৃশ্যমান হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন একটা কঠিন খেলা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা দেখবো। জাহাঙ্গীর সাহেব টিকে যাচ্ছেন না খলিল রহমানকে আনা হচ্ছে, নাকি খোদাবক্স চৌধুরী তো গেছেন। এখানে তারেক রহমানের কথা ইউনূস কতটুকু মানবেন কি মানবেন না, ইউনূস তার নিজের হ্যাডম দেখাতে পারবেন। যেমন তারেক রহমানরা চায় এই ব্যর্থ জাহাঙ্গীরকে রেখে দিতে, কিন্তু ইউনূস চান যে না, হ্যাডমওয়ালা খলিল রহমানকে আনতে, কিন্তু ভারতপন্থীরা খলিল রহমানকে কিছুতেই মানতে পারছে না। এইসব হিসাব নিকাশও আগামী 48 ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে। অতএব শুধু জামাত, এনসিপি, চরমোনাই না, ডক্টর ইউনূস, তারেক রহমান সবকিছুর সমীকরণ দিবালোকে না স্পষ্ট হবে, নানান সমীকরণের চূড়ান্ত দফারফা হবে। খবর, জোট চূড়ান্ত পর্যায়ে জামাত এনসিপি। এর মানে জামাত এনসিপির মধ্যে জোট হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে আপনারা শুনলে অনেকে খুশি হবেন, যদিও আমাদের এনসিপির বিরুদ্ধে সমালোচনা জারি থাকবে। এনসিপির ছেলে অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারপর ইন কম্পেয়ার উইথ বিএনপি তারা ভালো। যেমন বিএনপি তো দুর্নীতিবাজ, আজীবন দুর্নীতিবাজ। বিএনপি রাজাকারদের দল, স্বাধীনতা বিরোধী দল। তারপর এই রাজাকারদের দল বিএনপি জামাতের সাথে ছিল না, জামাত ছিল না জোটে, ছিল থাকলেও কোন যুক্তিতে ছিল? দুর্নীতিবাজ মনে করো, ওই যে মাসলাহাতে মুরসালা, এর মানে আওয়ামী লীগের চাইতে তো ভালো। তাহলে এনসিপির ছেলেরা বাটপার, দুর্নীতিবাজ সব ঠিক আছে, কিন্তু তারপরও বিএনপির চাইতে তো তারা ভালো, তারা বাংলাদেশপন্থী, এটা ঠিক আছে। আর জামাতের কাছে তারা ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। তো এখানে এনসিপি জামাতের সাথে জোট করবে, এটা মোটামুটি নিশ্চিত। যদিও ওই কিছু নারী নেত্রী তারা চায় বিএনপির সাথে যেতে, এনসিপির সেখানে আসন কয়টা আসনের বিনিময়ে এনসিপি জামাতের সাথে ইটস নট ফাইনাল। তবে এনসিপির দলীয় ফোরামে পাশ হয়েছে, তারা জামাতের সাথে জোটে যাবে, অনেক একটা রেজলিউশন হয়েছে। তো দর্শক, রাজনীতিতে উত্তেজনা চলছে, উত্তেজনা পারদ বলবে শীঘ্রই। মানে জামায়াতের সাথে একাত্ম হয়ে এনসিপি ইলেকশন করে এই আলোচনাটা তারপর উঠে গেল। আলোচনাটা প্রথম কাদেরের ফেসবুক স্ট্যাটাস থেকে আসছিল, তখন যতটুকু আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে এরপর যখন এই খবরটা প্রথম আলো, ডেইলি স্টার, দেশ রূপান্তরের মতো পত্রিকা ছাপালো। পুরো শহরে একটা গুঞ্জন, তারেক রহমানের আলোচনা একটু স্থিমিত হয়ে গেল। কারণ যারা এনসিপি নিয়ে ইন্টারেস্টেড, যারা জুলাই আন্দোলনে ইন্টারেস্টেড, যারা জামায়াত নিয়ে ইন্টারেস্টেড, তারা চলে গেল সেই আলোচনায়। আমি সেই আলোচনায় যাওয়ার আগে তারেক রহমানের সেই ভাষণ নিয়ে দু একটা কথা বলতেই হয়। আমি অত্যন্ত খুশি মনে বলছি, তারেক রহমানের ভাষণটি ছিল গতকালকে মানে লক্ষণীয়, এবং ওনার যে কথাবার্তার মধ্যে পরিমিতশীল স্বভাব সুলভ কথাবার্তা, যেটা উনি আগে কখনো অনলাইনে যখন লন্ডন থেকে কথা বলতেন তার মধ্যে যে উগ্রতাটা ছিল সেটা কিন্তু গতকালকে ছিল না। বারবারই শান্তির কথা বলেছেন, বারবারই একটি কথা বলেছেন, আমাদের মধ্যে ঐক্য দরকার। বেশ সুন্দর একটা বক্তৃতা উনি দিয়েছেন অল্প সময়ে, এবং বেশ মানুষ এটাকে ভালো হয়ে নিয়েছে। এমন একটি মানুষ নিয়ে যিনি বলবেন যে তারেক রহমানের এই বক্তৃতায় কোনো রকম ভুল তথ্য ছিল বা কোনো রকম ভুল ব্যাখ্যা ছিল, এটা আসলে প্রশংসনীয়। কিন্তু মূল কথা যেটা বলছে গুলিজন, যে তারেক রহমান যে ধরনের কথাগুলো বলছে যে আমরা সবাই মিলে ঐক্য করবো, আমরা নতুন একটা দেশ গঠন করব, যে দেশে রাতের বেলায় নারীরা নিরাপদে চলতে পারবে, ইত্যাদি ইত্যাদি, তখন তার দলের মানুষের কি অবস্থা সেটা একবার ভাবতে হবে। একটা ছোট্ট ভিডিও দেখুন। সেলিব্রেশন করেছেন ভালো কথা, কিন্তু পুরো 300 ফিট আগে এমন অবস্থা করেছেন, এত আবর্জনা আর এত পতাকা রাস্তায় ফেলে রেখেছেন যেটা সবাই পালাচ্ছে, উপরকে গাড়িও চলতেছে। আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে এই বিষয়টা আপনাদের স্টেজ এখানে করেছে, এর অপোজিটে সবগুলো গাছ আপনারা ভেঙে ফেলেছেন। এটা কেন করেছেন? পরিবেশ তো পুরো দূষিত হয়েছে, এই পুরো রোডটা সব আপনারা নষ্ট করে ফেলেছেন। তো সেলিব্রেশন করতে গিয়ে যদি আপনারা রোড সব পরিবেশ এভাবে নষ্ট করে ফেলেন, তো এটা তো কি করেছেন সেটা আমি কিছুই বলতে পারি না। তো আপনারা দেখে নেন কি অবস্থা করেছেন, এটা কি উচিত হয়েছে নাকি না, আর পুরো রোডটাই নষ্ট হয়ে গিয়েছে। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সমাবেশ করেন, এনজয় করেন, সবকিছু সেলিব্রেশন করেন, তাতে যাতে অন্যের ক্ষতি না হয়, স্পেশালি পরিবেশের। এরপর দেখুন বন্ধুরা, তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নের ধারে পাশে তারেক রহমানের কোনো সৈনিকরা নেই। আপনারা জানেন জামাত ইসলাম যখন কোনো সভা সমাবেশ করে, সেটা আমরা অতীতেও দেখেছি, সেটা সরোয়ার্দী উদ্যান হোক আর যেখানটাই হোক, সভা সমাবেশের পর তাদের কর্মীরা সমস্ত মাঠটাকে পরিষ্কার করে দিয়ে আসে। একটা কাগজের টুকরা কোথাও তারা থাকতে দেয় না, সিগারেট তো তারা খায় না, সিগারেটের কোনো ফুপাও তাদের কোথাও আপনি পাবেন না। একদম মনে হবে একটু আগে মিউনিসিপ্যালিটির লোকজন এসে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে। এই যদি অবস্থা হয় তাহলে তারেক রহমানের স্বপ্ন কি করে বাস্তব হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এখন ব্রিটিশরা বলছেন যে তারেক রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসেছেন, তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যে পর্যন্ত তার কর্মীরা, তার সৈনিকরা তার সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য জান প্রাণ দিয়ে লড়ে যাবে। তারপর সন্ধ্যেবেলায়
দেখলাম বিএনপি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের দলের থেকে যে এগুলো পরিষ্কার করা হোক, কিন্তু আদৌ সেটা হয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ 11টা বাংলাদেশ টাইম আমি দেখেছি সেই জায়গাটি তেমনটি আছে। তো তারেক রহমান একা কি করবে? তারেক রহমানের দলের মানুষ যদি তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের হাত নিয়ে আমি নতুন একটা দেশ গড়বো, সেই স্বপ্ন মনে হয় না যে কোনোভাবে সাকসেস হবে, কারণ গোলাতে যদি গদত থাকে তাহলে সেই আকাঙ্ক্ষা কখনই বাস্তবায়ন হয় না। এবার আসি এনসিপি প্রসঙ্গে। দেখুন, একটা কথা উঠছে বাজারে যে তারেক রহমান সাহেব যখন দেশে আসলে তাকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে, যে পুলিশ, র্যাব, আর্মি দিয়ে যে একটা সম্মান দেওয়া হয়েছে, এমন সম্মান বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানকেও দেওয়া হয় কিনা সন্দেহ। তারেক রহমানের আসল স্ট্যাটাস উনি একজন একটি দলের, বড় দলের নেতা, দ্যাটস ইট। তাকে এত কিছু কেন করেছে ইউনূস সাহেব? এখন নেটিজনরা বলছে ইউনূস সাহেবের সাথে তার একটা আলোচনা হয়েছে, যে কোনো ব্যাপারে হোক তারা দুজন একটা মিটিংও করবে, এর মধ্যে যেটা হতে পারে যে কোনো সময় কাল পরশু তরশু। ইউনূস সাহেব বেসিক্যালি তারেক রহমানের কাঁধে হাত দিয়েছে, বা তারেক রহমান ইউনূস সাহেবের কাঁধে হাত দিয়েছে, তারা দুজনে মিলে একটা নতুন স্বপ্ন দেখছে হয়তো বা বাংলাদেশে। এটা বলছে গুলিজনরা, এটা বলছে নেটিজনরা, এটা আমার কথা নয়। কেন করছে? সুন্দর করে একটা ইলেকশন করবার জন্য। ওনারা এটাও বলছেন যে তার মানে কি ওই ধরনের ইলেকশন হবে যে তারেক রহমানের দলকে ইউনূস সাহেব পাশ করিয়ে দেবে, এমন কথাও বলছেন। তাহলে কি করতে হবে? তো এটাকে রুখতে হবে। এটাকে রুখতে হলে সমস্ত দলগুলো যে আছে, বাংলাদেশের বাকি দলগুলো, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনের মুশফিক সাহেব, ইভেন কি এনসিপি সহ, এবি পার্টি সহ রাষ্ট্রীয় সংগঠনের জন্য কি একটা আছে, সবাই মিলে এক হতে হবে। সবাই মিলে এক হয়ে, এই যে যদি এটা সত্য হয়ে থাকে যে ইউনূস স্যার এবং তারেক রহমান এক হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা ঘুটু হয়েছে, যেটাকে বলছে আগে নেটিজনরা, এটাকে রুখতে হবে। এটাকে রুখতে হলে একটা অন্য শক্তিকে তারপর রাখতে হবে, সেই শক্তিটা সবাই মিলে এক হতে হবে। এটাই নাকি হচ্ছে এখন বাংলাদেশে, যেটা সবাই বলছে যে এনসিপি জোটে যাওয়ার পিছনে মূল কারণই এটা। কারণ এনসিপিও বুঝেছে যে আমি একা লড়ে কোনো কিছু করতে পারবো না। কারণ আপনারা একটা কথা জানেন, আমরা প্রথম থেকে শুনে আসছিলাম এনসিপি ইউনূস সাহেবের কিংস পার্টি হিসেবে, কিন্তু সেই প্রমাণ আমরা পরে পেয়েছি যে ইউনূস সাহেবের পার্টি এনসিপি নয়। প্রথম দিকে হয়তো ছিল, তারপর ইউনূস সাহেব তাদের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। ইউনূস সাহেবের এখন হাত তারেক সাহেবের উপর। সুতরাং তারেক সাহেব, ইউনূস সাহেব যদি এক হয়ে যায়, যদি ইউনূস সাহেব মনে করে থাকে যে তারেক রহমানকে একটা যে কোনো প্রক্রিয়া ইলেকশন করে ক্ষমতা দখল করিয়ে দেবেন, এটা তার অন্য পার্টিরা মেনে নিতে পারবে না, তারা ফাইট দেবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে এখানে কোনো কথা ছিল না। নইলে হঠাৎ করে আপনারা একবার ভাবুন তো, এনসিপি কেন জামাতের সাথে গাঠবন্ধন করবে? জামাতের সাথে গিয়েছে তাদের দলকে ভারী করবার জন্য। জামাতের 8 দল আগেই ছিল, সেখানে এই এনসিপি যোগ হয়েছে, এবি পার্টি যোগ হয়েছে, রাষ্ট্রীয় সংস্থা না জানি কি একটা নতুন পার্টি হয়েছে, তারা হয়েছে। তারা সবাই মিলে এক হয়েছে এবং তাদের ধারণা, বা নেটিজনরা বলছেন, যদি এমন ঘটনা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য কোন রকম প্ল্যান করে আছে মনে মনে, সেটাকে ধ্বংস করতে হলে আমাদের এক দল হইতে হবে। এবং সেই এক দল হওয়ার জন্যই তারা আজকে এক দল হয়েছে, যেটা হয়তো আজকে আপনারা অ্যানাউন্সমেন্টটা পাবেন। এবং ইলেকশনের ব্যাপার, ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলে যদি ইলেকশন হয়, এখন এমনও বলছে নেটিজনরা, যদি এইটাই হয়ে থাকে যে তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেবের একটা মানে চুক্তিপত্র হবার পর ইলেকশনের মেকানিজম করা হবে, এটা যদি তারা টের পায়, তাহলে তো ইলেকশনই হবে না, এমন কথাও নেটিজনরা বলছেন। কাজেই আমাদেরকে ভাবতে হবে, সবাই যার যার নিজস্ব স্বার্থটাকে দেখে, তাই নয় কি? কারণ কেউ তো কাউকে ছেড়ে দেবে না ইলেকশনের বাজারে। ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলে যে ইলেকশনটা হবে সেটা হলো বিএনপি ভার্সেস আদার পার্টিস। আদার পার্টিস মানে এই জামাতের 8 দল প্লাস এনসিপি প্লাস এবি পার্টি সহ যারা আছে ছোট ছোট দলগুলো, তখন ফাইট করে যদি এমন একটা জায়গায় যেতে পারে যে, ধরুন আমরা ধরে নিলাম তারেক রহমানের দল মানে বিএনপি 150টা সিট পেল, তারা তো সরকার গঠন করলো, কিন্তু বিরোধী দলে যদি এই হাসনাত, নাহিদ, আখতার, সার্জিসরা থাকে, প্লাস জামায়াতের আমির থাকে, পারওয়ার সাহেব থাকে, তাহলে সেই সংসদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। এনসিপির একটি কথা, আমরা সরকার গঠন করতে পারবো না, আমরা সরকারে যেতে পারবো না, কিন্তু সরকারের অংশগ্রহণ করতে, সরকারের ভিতরে থেকে সরকারকে সোজা রাখতে চাই, যে সরকারই আসবে। এখন যেহেতু এনসিপি এবং জামাত এক হয়ে গেছে, তারা যদি সরকার গঠন করে, এমনও কথা শোনা যাচ্ছে সরকার গঠন করলে এনসিপির নাইট শেফকে প্রধানমন্ত্রী বানাবে। এগুলো বলেছে কাদের সাহেব, ওই যে এনসিপির যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, যে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে বাকশাস না কি একটা করে ইলেকশন করে ফেল করলো, সেই কাদের এবং রিফাত সাহেব, এদের কথা এগুলো বাজারে এমন করে রটেছে। এখন প্রথম আলো বা দেশ রূপান্তর কেন এগুলোকে এত বড় নিউজ করছে? তারা এই জন্য নিউজ করছে, তাদের কথা হলো হাই হাই এনসিপি চলে গেছে জামাতে, হাই হাই এটা কোনো কারবার করলো, এনসিপি কি জামাতে যেতে পারে? মানে জামাত একটা অছুত দল। কিন্তু আবার দেখুন, জামাত যখন ইসলামের কথা বলে, তখন আমাদের তারেক সাহেব কিন্তু একই কথা বলেন। উনি কি বলেছেন একটু শুনুন আজকের মিটিংয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতা মেনে ইনশাল্লাহ আমরা দেশ পরিচালনা করব, যদি আমরা সরকার গঠন করি। তারেক রহমান, এমন কথা হলো, তারেক রহমান যখন বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতা মেনে আমরা দেশ পরিচালনা করব, তার মানে ইসলামী কায়দায় আমরা দেশ পরিচালনা করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আগে ছিল বৈষম্য ছাত্র আন্দোলন, তারপর সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে
জামাত ইসলামের সঙ্গে একটা জোট করবে বা একটা নির্বাচনী সমঝোতা করবে, এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিঞ্চিত পাওয়া গিয়েছে। এখন সমস্যা আবার আরেকদিকে শুরু হচ্ছে যে জামাতের সঙ্গে যে ইসলামী আন্দোলন এবং মামুন হকের খেলাফতের মজলিস, তারা কিন্তু আগে থেকেই একটা আসন সমঝোতায় ছিল, কিন্তু জামাত ইসলাম হ্যাঁও বলেনি নাও বলেনি, আবার এনসিপি কে আমন্ত্রণ জানিয়েছে। এখন নিঃসন্দেহে জামাত ইসলামের কাছে ওই ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিসের চাইতে এনসিপির গুরুত্ব অনেক বেশি, কারণ এনসিপি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একটি দল। সুতরাং জামাতের কাছে এনসিপির কদর ওদের থেকেও বেশি। গতকাল কিন্তু ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিস ঘোষণা দিয়েছে যে তারা জামাতের সঙ্গে আসন সমঝোতা করবে না, তারা সরে দাঁড়াবে। হয়তোবা এই কারণে যে জামাত ইসলাম যখন বুঝে গেছে যে এনসিপি কে তারা পেয়ে যাবে জোটে, তখন আর ওই ইসলামী আন্দোলন এবং খেলাফতের মজলিসের কোনো মূল্য আর জামাত ইসলামের কাছে নাই। এখন জামাত ইসলাম শুধু এনসিপি কে নিয়েই নির্বাচন করতে চায়। এনসিপি বলছে 50টা আসন থাকতে হবে, সেখানে জামাত ইসলাম বলছে না 30টা দেবো, 30টা বা 50টা, এটা হলে শুধু জামাত ইসলাম এবং এনসিপি এটা নিয়ে জোট হবে। এবং বিএনপি অলরেডি কিছু আসন দিয়েছে তার ঘনিষ্ঠদেরকে, যেমন বিপিনুরকে 2টা, তারপরে আরো কারা কারা আছে, এবং অনেকে দেখলাম যে নিজের দলকে বিলুপ্ত করে তারা বিএনপি যোগ দিয়েছে, কারণ ধানের শীষ মাখানে তারা করতে পারবে না এই কারণে। তো এখন মেইন প্রশ্নটা হচ্ছে যে আসলে এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোট করে বা নির্বাচনী আসন সমঝোতা করে আসলে ভুল করেছে কিনা। দেখুন, বিএনপি এবং জামাত ইসলাম দুই দলই এনসিপি কে কাছে টানতে চেয়েছে, এবং এনসিপি দুইজন নেতা দীর্ঘদিন ধরে সরকারের উপদেষ্টা ছিল, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এবং তারা সবসময় বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক মেনটেন করেছে যাতে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোটটা সহজ হয়। কিন্তু বিএনপি বিভিন্ন দল টল সহ তাদের নিজেদের নেতাদের ভিতরে যে প্রতিযোগিতা, তাতে 300 আসনে মনোনয়ন দিতে বিএনপি এমনিতে হিমশিম খাচ্ছিল। এখন এরপরে এনসিপি যখনই বিএনপিকে বলতো দেশ আলোচনা করি, বিএনপি বলতো আচ্ছা আসেন করি। যেমন উদাহরণ দিই, যেমন যদি আপনাকে কেউ দাওয়াত দেয় এইভাবে যে ভাই বাসায় যায়েন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা কথার কথা, আপনাকে রাস্তা দেখা হয়েছে বলছে বাসায় যায়েন। কিন্তু প্রকৃত দাওয়াত তো এরকম না। প্রকৃত দাওয়াত হচ্ছে এরকম যে ভাই আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে অমুক দিন অমুক তারিখ এতটার সময় আপনি সপরিবারে আমন্ত্রিত, এই নেন বিয়ের কার্ড, তাই না? তো ওই বিএনপি কে যখনই এনসিপি বলে যে আসেন আলোচনা করি, বিএনপি বলে যে আইসো দেখবানে। তো এইরকম তো হয় না, তাই না? আপনি বিএনপির কথায় আত্মবিশ্বাস পাচ্ছেন না। আপনি নাহিদ ইসলাম মনে করেন একটা দলের লিডার, তাকে কিন্তু সবাই বলে, তার দল করা যারা তারা বলে যে নাহিদ ভাই কি খবর, কি আসলে বিষয়, কি করলেন? কিন্তু নাহিদ যদি বিএনপির কাছ থেকে এমন কোনো রেসপন্স না পায় যেটা তার আত্মবিশ্বাসী করে তুলবে, যে বলবে যে হ্যাঁ আমি এটা করবো, তার দলের নেতা কর্মীদেরকে বলতে পারবে, সেরকম কোনো আশ্বাস বিএনপির কাছ থেকে পায়নি। এবং যদি পাইও, মনে করেন তোকে ধরে নিলাম যে বিএনপি 5টা আসন ছাড়লো, নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিস, যারা, তারপরে 6টা মংলা মাসুদ, ঠিক আছে সব করলো, কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না? যদি দাঁড়ায় তাহলে এদের পজিশন কোথায় থাকবে? এমনিতেই দেখেন নুরুল হক নূরকে পটুয়াখালীতে মনোনয়ন দিচ্ছে, সেখানে হাসান মামুন তিনি দাঁড়াবেন স্বতন্ত্রতে, আবার ঝিনাইদহ হতে রাশেদ খানকে সেখানেও বিএনপি বিক্ষোভ করতেছে। তো জায়গায় জায়গায় কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাবে, এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে বিএনপির ভোটগুলো আর ওদের কাছে আসবে না, যাবে সেই বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে। এই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু জামাত ইসলামে আবার এই বিষয়গুলো নাই। জামাত ইসলাম বলতেছে যে 30টা আসনে তোমরা প্রার্থী দিবে, বাকি 270টা আসনে তোমরা প্রার্থী দিতে পারবে না, আবার আমরাও তোমাদের 30টা আসনে প্রার্থী দেব না। এটাই হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট। এবং শোনা যায় জামাত ইসলাম যেই 30টি আসন এনসিপি কে ছেড়ে দিবে, সেই 30টি আসনে নির্বাচনী খরচের জন্য কিছু কিছু করে টাকা জামাত ইসলাম এনসিপি কে দিবে। এটা ভালো অফার, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনসিপির ভিতরে যারা আছে, যারা আসলে ইসলামী রাজনীতির বিরুদ্ধে, যারা একটু বাম ঘরানার, যারা প্রগতিশীল, কিন্তু প্রচুর আছে এনসিপিতে, প্রচুর আছে, এবং এনসিপিতে কিন্তু প্রচুর নারী সমাজ আছে। এদের অনেকেই মনে করেন যে জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া ভুল। এবং আমি নিজেও বলেছিলাম যে যদি এনসিপি একটা ভালো রাজনীতি চায়, ভালো ভবিষ্যৎ চায়, তাহলে তাদের কিন্তু ওয়েট করা উচিত। আওয়ামী লীগ বিএনপি কিন্তু একদিনে আসে নাই। সেই জিয়াউর রহমানের মৃত্যুর পরে বা শেখ মুজিবুর মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি অনেক স্ট্রাগল করেছে, কষ্ট করেছে, আজকে অনেক সময় নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। আপনি যদি পাকিস্তানের তাহরিকে ইনসাফ ইমরান খানের পার্টির কথা বলেন, জামাল বাজেয়াপ্ত হয়েছিল, ইমরান খান পরাজিত হয়েছিল, আস্তে 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 তারা এই পর্যায়ে এসেছে। সময় দিতে হবে। আজকে এনসিপির বয়স 1 বছর, চিনা যায় না, 1 বছর বা তার চেয়ে কম সময়, এবং এরা তরুণ, আরো অনেক সময় পরে রয়েছে। কিন্তু এখনই যদি তারা কোনো একটা দলের সঙ্গে জোট করে নিজেদেরকে আবদ্ধ করে ফেলে, তাহলে কিন্তু এই দলগুলো আর বাড়বে না। গণ অধিকার পরিষদ অনেক স্বপ্ন ছিল কিন্তু নুরুল হক নূরকে নিয়ে, তার দলটা আর বাড়বে না। 2টা দলের জন্য সেই বিএনপির কাছে বিক্রি হয়ে গেল। তারপরে অনেকে দেখলাম দল বিলুপ্ত করলো। জুনায়েদ সাকির যে গণসংহতি, এগুলো আর বাড়বে না। মাহমুদুর রহমান নাগরিক, তারপরে লিবারেল ডেমোক্রেট, এগুলো আর বাড়বে না, এগুলো এভাবেই থাকবে। কিন্তু যদি এনসিপি কে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মতো হতে হয়, তাহলে দরকার ছিল যে কোনো দলের সঙ্গে যুক্ত না হয়ে একা এগিয়ে চলা। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে যে কেন তাহলে তারা এটা বুঝেও তারা জামাতের সঙ্গে জোট করলো? আমি এনসিপি অনেকের সঙ্গে কথা বলে জানলাম যে তার মূল কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যু। ওসমান হাদি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু সে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি। সে নিজের স্বতন্ত্র ইনকিলাব মঞ্চ গঠন করেছে এবং সেটার মুখপাত্র হিসেবে থেকেছে, এবং ভালো জনপ্রিয় ছিল, নির্বাচন করবে, সবকিছু করবে। কিন্তু হঠাৎ করে একটি ঘাতকের বুলেট এসে তার মাথাটা ছিদ্র করে দিয়ে চলে গেল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে মারা গেল।
এবং এই ঘটনায় কিন্তু এই জুলাই যোদ্ধারা যারা এনসিপির নেতৃত্বে আছে তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যখন ভারত থেকে বলা হচ্ছে এরপরের টার্গেট হাসনাত, এরপরের টার্গেট কালাপাঠা, এরকম বলা হচ্ছে, তাহলে গণঅভ্যুত্থান করে গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়ে আজকে এনসিপি নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, নিজেদের জীবন নিয়ে চিন্তিত। তাহলে জনগণের ঘাড়ের উপর জেকে বসে থাকা 15 বছরের ফ্যাসিবাদকে দূর করার জন্য নেতৃত্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে আজ এই পর্যায়ে তারা নিজেদের জীবন নিয়ে ঝুঁকির মুখে আছে। কিন্তু বিএনপি থেকে কোনো আশ্বাস পাচ্ছে না। বিএনপি বলতেছে হ্যাঁ আমরা জুলাই মানি, আমরা তোমাদেরকে মানি, তোমরা স্বাধীন করেছো, কৃতজ্ঞ, সবকিছু বলে, কিন্তু কোথায় যেন একটা মন থেকে বলে না। বিএনপি মন থেকে বলে আর কিছু জুলাই মুলাই, ক্ষমতায় আসলেই আমরা আমাদের কাজ করবো, কিন্তু মুখে মুখে বলে জুলাই জুলাই। এমনকি ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যখন সব দল একত্রিত হয়েছিল তখন কিন্তু বিএনপি আসেনি। হয়তো সেখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হবে, এই কারণে হয়তো বিএনপি সেখানে আসেন। যদিও তারেক রহমান তার আসলে বলেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি মোকাবিলা করবেন, বাট কোন আধিপত্যবাদ সেটা বলেননি। অনেকে মনে করে ভারত, অনেকে মনে করে আমেরিকা, যাক সেটা ভিন্ন বিষয়। এখন দেখুন না, ওসমান হাদি কিন্তু একাই ছিল ইনকিলাব মঞ্চ করে, সে তার জীবন রক্ষা করতে পারেনি। আজকে এই এনসিপি বড় দল না, ছোট দল, সামান্য কয়েকজন তরুণ নেতা এবং আশেপাশে আছে আরো অনেকে আছে, বাট এই দলটা আজকে পলাতক লীগের টার্গেটে পরিণত হয়েছে। কাজেই ওরা যখন চিন্তা করে যে আমাদের জীবন তো ঝুঁকির ভিতরে, তাহলে আমাদের প্রতি সহানুভূতিশীল কারা কারা আছে, তখন তারা জামাত ইসলামী ছাড়া আর কাউকেই দেখে না, যাদেরকে বিশ্বাস করতে পারে। এখন এই বর্তমান সময়ে, আরে ভাই আপনারা তো বলেন যে রাজনীতি করলে যদি তারা কোনো জোট না করে করতো তাহলে দলের জন্য ভালো হতো, আমিও জানি, কিন্তু জীবন থাকে তো রাজনীতি, যেখানে জীবনের সংখ্যা, যেখানে গণঅভ্যুত্থানের পরে কোনো বন্ধু পদ আছে না, যেখানে বিএনপি ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে, যেখানে ছোট ছোট দলগুলো সব ক্ষমতার লোভে একদম জিব্বা লক করে জিব্বা লালা এসে, তাহলে সেখানে একটা ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর। কিন্তু এই সময় জামাত ইসলাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, বলতেছে আসো আমাদেরকে বিশ্বাস করো, আমরা ছোট হতে পারি, আমাদের জনসমর্থন বিএনপির মতো না হতে পারে, কিন্তু এনসিপি বিশ্বাস করো, তোমাদেরকে আমরা ছাড়বো না, বুক দিয়ে আগিয়ে রাখবো। এই বিশ্বাসটুকু, এই আশ্বাসটুকু তারা তো আর কারো কাছ থেকে পায়নি। আপনি বলতে পারেন যে জামাতের সঙ্গে যাওয়াতে এনসিপির একটা গ্রুপ ক্ষুব্ধ হবে, এমন দল থাকতে পারে। গতকাল দেখলাম চট্টগ্রাম বিভাগের যে এনসিপি নেতা তিনি পদে করেছেন, কারণ তিনি চান না জামাত ইসলামের সঙ্গে এনসিপি জোট করুক, এরকম হবে। কিন্তু এছাড়া এনসিপির অপশনটা কি আছে আপনি বলেন? সময়ের পরিবর্তন হবে, ভালো সময় আসবে, সুসময় আসবে, তখন হয়তো এনসিপি নতুন করে আবার তাদের রাজনীতি এককভাবে শুরু করবে। কিন্তু বর্তমানে এই যে অস্থির সময়, কঠিন অস্থির সময়, এই সময় মনে করি যে জামাতের সঙ্গে একটা নির্বাচন সমঝোতা করে এনসিপি আসলে। বাংলাদেশের রাজনীতি একটি রোমান্টিক সময় অতিক্রম করছে। রাজনীতির রোমান্সটা কি আপনারা কি কখনো ভেবে দেখেছেন? তরুণ তরুণীরা যখন রোমান্স করে তখন এলন একাকিত্ব লর্ড প্লেসে নিয়ন আলোর নিচে তখন বসে আলাপ করে, কথা বলে, একান্ত কথা বলে, অবৈধ কিছু করে না, তারপরও মনে হয় কেউ যেন না দেখে। এটা হলো মানুষের রোমান্স। সমুদ্রের রোমান্স হলো জোয়ার, আকাশের রোমান্স পূর্ণিমা। রাজনীতির রোমান্স তাহলে কি? রাজনীতির রোমান্সটা হলো ক্ষমতা। এই ক্ষমতার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানান সমীকরণে মিলিত হচ্ছে। তবে আগামী 2 দিনের মধ্যে অথবা এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের রাজনীতির একটা বড় রফাদফা হয়ে যাবে। অলরেডি গণ অধিকার পরিষদের দিয়ে নাটক শুরু। কর্নেল ওলি দেখেছেন, সকালে এক সংবাদ সম্মেলন, বিকালে আরেক সংবাদ সম্মেলন। ভেবে দেখেন কি মারাত্মক জিনিস। কর্নেল ওলি বর্ণিল ওলি হয়ে গিয়েছে। এরপরে দেখেন চরমোনাই, 1 বছর ধরে তাদের, প্রায় 8-9 মাস ধরে তাদের জোট চলে আসছে। এখন চরমোনাই জামাতের সাথে থাকবে কি থাকবে না এমন প্রশ্ন উঠছে বা কেউ উঠিয়ে দিচ্ছে। রাজনৈতিক বন্ধুরা বলছেন এটা হলো এনসিপির দর কষাকষি। জামায়াতের সাথে যদি এনসিপি সম্পর্ক রেখে সামনে এগোয় তাহলে বিএনপির কাছে একটু ভালো মর্যাদা পাবে। ইতিমধ্যে অলরেডি মির্জা ফখরুল তার প্রিয় দেশ ভারতকে স্পষ্ট বলে দিয়েছে এনসিপিকে তারা তেমন কোনো পাত্তা দিবে না। জমিয়ত, মামুনুল হক, চরমোনাইকেও আমি যে খুব রাজনীতিতে বিলিভ করি তা না, তবে চরমোনার চাইতে বেশি মারাত্মক মামুনুল হক। মামুনুল হকের পিছে সবসময় একটা আওয়ামী লীগ বা ভারতের ইশারা থাকে। হ্যাঁ, কারণ হলো এই লোক বিশ্বাস করে শেষ বিচারে জামাতের চাইতে আওয়ামী লীগ ভালো, কিন্তু তারপর সে জামাতের সাথে একটা সম্পর্ক রেখে চলে। এটার কারণ হলো সে, তার বাবা 4 দলীয় জোটে ছিল, জামাতের সাথে মিশেছে, তখন তারা দেখেছে জামাতের ভালো লাগা মন্দ লাগা, কিছুটা ভালো লেগে গেছে। কিন্তু এটা এমন ভালো লাগে নাই যে 100% বা 2 পা ডুবিয়ে দিয়ে গোসল করবে। 1 পা দিয়ে পানি টেস্ট করার পর্যায়ে রয়েছে মামুনুল হক। তবে বাংলাদেশের রাজনীতিতে
আমি বলেছিলাম না তারেক রহমান 25 তারিখে দেশে আসবে, সর্বোচ্চ জানুয়ারির 2-1 দিন অথবা ডিসেম্বরের মধ্যেই তার হাইপ বন্ধ হয়ে যাবে। তার হাইপ কি, হোয়াট ইজ হিজ পলিটিক্স, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি, এইগুলোর উপরে ভিত্তি করেই তারেক রহমান